সেই সময় বাংলাদেশ জুড়ে সামরিক অভ্যুত্থান জারি হয় বা সামরিক পরিস্থিতি জারি হয়। ঠিক সেই সময় 2007 সাল নির্বাচন না হওয়ার দরুন 2007 সাল অবধি গড়ায় সেই পরিস্থিতি এবং 2007 সালে প্রথমবারের জন্য জেলে যান শেখ হাসিনা এবং ঠিক সেই প্রথমবারের জন্য জেল যান এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং চাঁদাবাজির একটা ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। 2007 সালে জেল যান এবং ঠিক 2008 সালে তার পপুলারিটি এত বৃদ্ধি পায় যে 2008 সালের নবম জাতীয় নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একেবারে 3 ভাগের 2 ভাগ সিট পেয়ে তিনি ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এই যে চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার ঠিক কয়েক বছর ঠিকঠাক যেতেই 2013 সালে বিভিন্নভাবে বিভিন্ন আধা সেনাদের হত্যা করার অভিযোগ ওঠে, 57 জন আধা সেনার হত্যা করার অভিযোগ ওঠে এবং সেই সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই অভিযোগ যতদিন উঠছে ঠিক ততদিনই 1971 সালের সেই সময় মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ সেই অভিযোগে তদন্ত শুরু হয়, জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয় এবং ঠিক সেই জামাতে 1971 সালে যেই সময় জামাত বা অন্যান্য যেসব সংগঠনগুলি পাকিস্তানের হয়ে কাজ করে বাঙালিদের হত্যা করেছিল সেই বিচারে খেলাফত বা বিভিন্নভাবে জামাত ইসলামে যারা রয়েছে তাদেরকে আটক করা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই সমস্ত কিছু ঘটনা ঘটে এবং ঠিক সেই সময় বিভিন্নভাবে আন্দোলন শুরু হয় এবং বলা ভালো হেফাজতে ইসলাম 2013 সালে 13 দফা দাবিতে রাজধানী শাপলা চত্বরে বা ঢাকা অবরোধ শুরু করে। ঠিক সেই সময় যৌথ বাহিনীর বল প্রয়োগ করে 2 দিনের একেবারে সহিংস আন্দোলনে বা সহিংস সংঘর্ষে এই আন্দোলন ওঠে এবং 28 জনের মৃত্যু হয়। যদিও সেই সময়কালীন 28 জন রাষ্ট্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হলেও গোটা বাংলাদেশ জুড়ে এইটা পরিষ্কার হয়ে যায় যে সেই আন্দোলনে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়। এইখানেই ঘটনার কার্যক্রম শুরু এবং ঠিক তারপর থেকে বিভিন্ন অভিযোগ এই শেখ হাসিনার দলের বিরুদ্ধে উঠেছে, কিন্তু ঠিক এই প্লটটাই যেন সাজানো ছিল 2024 সালে। ঠিক এইরকমভাবে এই যৌথ বাহিনীর আন্দোলন, যৌথ বাহিনীর সংঘর্ষ ঠিক যেইভাবে বল প্রয়োগ করে আন্দোলন তোলার চেষ্টা তিনি করেছিলেন এই অভিযোগ ছিল, ঠিক সেই রকমভাবে 2004 সালে 2013 বা 2014 সেই সমসাময়িক কাল 2024-এ ফিরে আসে কোটা আন্দোলনের নামে এবং একদিক থেকে পাকিস্তানের যে ষড়যন্ত্র সেইটা তো একেবারে সুপারঅ্যাক্টিভ রয়েছেই, কারণ পাকিস্তান কোনোভাবে এই বাংলাদেশকে হারানোর যে শোক সেটা ভুলতে পারেনি। ঠিক সেই সময়কালে বাংলাদেশের একটা ভয়ানক আকারে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে এবং ঠিক সেই সময় কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় যে সেইখানে কোনো একটা ইনফ্লুয়েন্সড আন্দোলন বলে অভিযোগ করলেও, শেখ হাসিনা অভিযোগ করলেও এই অভিযোগ বারবার করে ফুটে ওঠে যেখানে দাঁড়িয়ে কোটা আন্দোলনে বিভিন্নভাবে বল প্রয়োগ করে বহু মানুষকে হত্যার অভিযোগ এই শেখ হাসিনার বিরুদ্ধে ওঠে। এবং শুধু তাই নয়, প্রাথমিকভাবে 840 জন মানুষের মৃত্যু হলেও এটা স্বরাষ্ট্র মন্ত্রকের বা একেবারে সরকারি তথ্য হিসাব হলেও প্রায় 1500 জন মানুষের মৃত্যু হয়েছে বলে এই গোটা ঘটনায় অভিযোগ। এবং 2024 সালের অগস্ট বা মে, জুন, জুলাই, আগস্টের এই গোটা ঘটনা কোটা বিরোধী আন্দোলনকারী বা বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে বহু ছাত্রের মৃত্যু ঘটেছে এবং ঠিক সেই ছাত্রের যে মৃত্যু সেই রকম কিছু ঘটনায় 5টি আলাদা আলাদা ঘটনায় 3টি মামলায় শেখ হাসিনাকে এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অর্থাৎ আইসিটি তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেই মৃত্যুদণ্ড হবে কিনা, সেটা কার্যকরী হবে কিনা সেটা অনেক পরের প্রশ্ন এবং সেটা অভ্যন্তরীণ বা একেবারে জিওপলিটিক্যাল প্রশ্ন, কিন্তু সব মিলিয়ে এই শেখ হাসিনার 2014 বা 13 সাল এবং 2024 সালের এই ঘটনা সেইটা যেন একেবারে উত্থান এবং পতনের ইতিহাস টেনে আনছে। ঠিক তারই মধ্যে আমি একটু বলতে চাইব যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এবং নিশিরাতের ভোট, এই শাসনকালে অর্থাৎ 16 বছরের এই শাসনকাল যেটা এই মুহূর্তে গোটা বিশ্বের কোনো মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সব থেকে বড় এবং লং টার্ম পিরিয়ড, ঠিক সেই 2008 সাল এবং এই মুহূর্তে 2024 সাল। 2008 সালের ক্ষমতা দখলের পর থেকে 2014 সালে একতরফা নির্বাচনের অভিযোগ ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে এবং ঠিক তারই আগে তিনি যেটা করেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে চেষ্টা তিনি করেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা তিনি করেন তার কারণ তিনি চেয়েছিলেন, তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন তার জায়গাটা, তার গদিটা। এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্নভাবেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল বা ইন্টারিম গভর্নমেন্ট বাতিলের যে প্রবণতাটা ছিল, অভিযোগ উঠেছিল যে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিলেন এবং এই তত্ত্বাবধায়ক সরকার যে প্রসেসটা সেই সরকার বাতিল করে দিয়ে নির্বাচনের মাধ্যমে একেবারে সম্পূর্ণ কংক্রিট সরকার থাকবে এই চেষ্টা তিনি করেন। 2014 সালে একতরফা নির্বাচনের অভিযোগ ওঠে। 2018 সালে সেই একই অভিযোগ রাতের মধ্যেই, রাতে একেবারে গভীর রাতে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ ওঠে, ব্যালট পেপার একেবারে জাল হয়ে যায় এবং 2024 সালে ডামি প্রার্থী দাঁড় করিয়ে তিনি ভোটে জিতে যান, অর্থাৎ তার প্রার্থীর বিরুদ্ধে যে প্রার্থী দ্বারা সেগুলো ডামি প্রার্থী, কোনোভাবেই বিরোধী প্রার্থী নয়। ঠিক সেইভাবে এই দীর্ঘ 16 বছরের যে ইতিহাস, সেই ইতিহাস আস্তে আস্তে শেখ হাসিনাকে একেবারে মূল চরিত্র থেকে একেবারে ভিলেন চরিত্রে নিয়ে আসে।
44 বছরের কেন্দ্রীয় শাসনকালের এই অবস্থা বা এই ব্যবস্থা, 76 বছরের রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার মধ্যে সবথেকে বেশি প্রায় 4.5 দশক ধরে দলীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনার একেবারে শেষ সময়কালের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো আওয়ামী লীগকে এই মুহূর্তে বিপদে ফেলে দিয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ উঠেছে পাকিস্তানের ইনভলভমেন্টে থাকার। একদিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ, অন্যদিক থেকে বাংলাদেশের যে রাজনীতি পাকিস্তানের সঙ্গে মিলে যাওয়ার এই যে প্রবণতা, সেইখানেই প্রমাণ করছে যে কোথাও একটা লুফলস তো অবশ্যই রয়েছে। একদিক থেকে হাসিনার বিরুদ্ধে লুফলস রয়েছে, অভিযোগ রয়েছে, অন্যদিকে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি কার্যকলাপ বা অন্য দিক থেকে পলিটিক্যালি যে পাকিস্তানের ইনভলভমেন্ট, সেই একটা ইনভলভমেন্ট থাকার অভিযোগও কিন্তু রয়েছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে একদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের শেখ হাসিনাকে বা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই যে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই মৃত্যুদণ্ডের যে রায় সেটা আদৌ কার্যকর হবে কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু একদিক থেকে দেখতে গেলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের পাশাপাশি দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে বলে বিশেষজ্ঞদের মত। তার পাশাপাশি একদিক থেকে একটা মানুষকে যদি খারাপ বলা যায়, সেই মানুষটার ভালো দিক কী আছে? অবশ্যই ভালো দিক রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক, বিভিন্ন রকমভাবে মানুষের উন্নয়নগত দিক, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে গোটা বাংলাদেশকে সাজিয়ে তোলার যে দিকটা, সেদিকটাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে পজিটিভলি উল্লেখ করছে বিশেষজ্ঞরা। একদিকে এইরকমভাবে উন্নয়ন, অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম চূড়ান্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার যে উত্থান একেবারে নাটকীয়তায় মোড়া। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন সেটা বা বুঝতে পেরেছেন, পতনও অবশ্যই নাটকীয়তায় মোড়া। কিন্তু ফের এই উত্থান পতনের মধ্যে নবজাগরণ বা ফের শেখ হাসিনার ফোটার বা শেখ হাসিনার ফের উঠে দাঁড়ানোর কি কোনো চান্সেস আছে? বিশেষজ্ঞদের কি মত? বিশেষজ্ঞরা জানাচ্ছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মুহূর্তে উঠে দাঁড়ানোর কোনো পথ না থাকলেও তাদের যে চান্স নেই বা ইতিহাস যা বলছে সেই অনুযায়ী তারা যে ঘুরে দাঁড়াবে না এমনটা কিন্তু নয়। কোন প্রসেসে সেটা সম্ভব? প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলাদেশের যে চরিত্র, রাজনৈতিক চরিত্র, শেখ হাসিনাকে বাদ রেখে ইউনূস নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছে, বিএনপি জামাতকে নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে জামাতকে সঙ্গে নিয়ে পাকিস্তানের সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে। ফলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যদি সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনার আমল থেকেও আরও খারাপ হয়ে গিয়েছে বা অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে গোটা জিওপলিটিক্যালি বাংলাদেশের সঙ্গে ভালো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে ফের শেখ হাসিনার ফেরার কিন্তু একটা চান্সেস থাকবে বা আছে। সেই সমস্ত দিক থেকে বিচার করতে গেলে শেখ হাসিনা এই মুহূর্তে দাঁড়িয়ে সামান্য বিপাকে পড়লেও বিপাকে কিন্তু বাংলাদেশ এবং বিপাকে রয়েছে বা একেবারে বলা ভালো এইটাই যে সুতোয় ঝুলছে বাংলাদেশের ভবিষ্যৎ। তার কারণ একেবারে পরিষ্কার, শেখ হাসিনা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার বা বলা ভালো যে নির্বাচন কবে হবে সেটা কেউ জানে না, কিভাবে হবে কেউ জানে না, কিভাবে শান্তিপূর্ণ হবে সেটাও কেউ জানে না। ফলে এই অনিশ্চয়তা এবং একদিক থেকে শেখ হাসিনার এই ভবিষ্যৎ, সব মিলিয়ে সুতোয় যে বাংলাদেশের ভবিষ্যৎ ঝুলছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এই গোটা অনুষ্ঠান কেমন লাগলো নিশ্চয়ই জানান কমেন্ট করে।